আপনার চোখের সামনে আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ আপনার চিন্তা, আবেগ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে, আর আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনার জীবনে কেউ কি কখনো এমন আচরণ করেছে যেন আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি আসলে কি চাইছেন? তাহলে হয়তো আপনি ম্যানিপুলেশনের শিকার। এটি এমন একটি অদৃশ্য শক্তি যেটি নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে। আজ আমরা এমন একটি ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় বই নিয়ে কথা বলবো, ম্যানিপুলেশন অ্যান্ড ড্রাগ সাইকোলজি, লেখক ব্র্যান্ডন গোলম্যান। এই বইটি শুধুমাত্র একজন মানুষ কিভাবে অন্যকে প্রভাবিত করতে পারে তাই শেখায় না, বরং শেখায় আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন এই গোপন ভয়ঙ্কর মানসিক চক্র থেকে। ড্রাগ সাইকোলজি মানে কি শুধুই খারাপ কিছু? না, এটি এমন একটি অস্ত্র যা ভালোর জন্য ব্যবহার করা যায়, তবে খারাপের জন্য ব্যবহার হলে এটি হতে পারে ভয়ঙ্কর পরিণতি। এই বইয়ের প্রতিটি অধ্যায় আপনাকে নিয়ে যাবে মনের গহীনে, যেখানে গ্যাসলাইটিং, গিল্ট ট্রিপিং, হাইপনোসিস আর ড্রাগ ট্রায়াড পার্সোনালিটির মতো কৌশল মানুষকে নিজের দাসে পরিণতি করতে হয় কিভাবে সেটা শেখাবে। আজকে এই আলোচনায় আপনি জানতে পারবেন কিভাবে মানুষ আপনার আবেগ নিয়ন্ত্রণ করে তার ইচ্ছা অনুযায়ী আপনাকে দিয়ে সে কাজ করিয়ে নেয়, কিভাবে আপনি অজান্তে একজন মানুষের ম্যানিপুলেশনের শিকার হন, ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি শিখবেন আপনি কিভাবে এই ড্রাগ ম্যানিপুলেশন থেকে নিজেকে রক্ষা করবেন। এই ভিডিওতে অথবা পডকাস্টটিতে আপনার জীবন বদলে দিতে পারে আজকের এই ড্রাগ সাইকোলজি বইটির মাধ্যমে। শুধু মন দিয়ে শুনুন, কারণ পরবর্তী কিছু সময় হতে পারে আপনার জীবনের সেরা একটি শিক্ষা ও সেরা একটি গুরুত্বপূর্ণ মোমেন্ট, যা আজকে আপনি সারা জীবন ধরে মনে রাখতে পারবেন, যা অনেকে সারা জীবনও জানে না। সেই থিওরি পডকাস্ট আপনাদের আজকে আমরা দিতে চলেছি। তো চলুন শুরু করি। ইন্ট্রোডাকশন, ম্যানিপুলেশন অ্যান্ড ড্রাগ সাইকোলজি, লেখক ব্র্যান্ডন গোলম্যান। এই বইটিতে মানুষের মন, আচরণ নিয়ন্ত্রণ করার কৌশল ও গোপন কৌশলগুলি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। বইটি মূলত দেখায় কিভাবে কিছু ব্যক্তি বা গোষ্ঠী আমাদের অনুভূতি, সিদ্ধান্ত এবং বিশ্বাসকে নিঃশব্দে প্রভাবিত করে, এমনকি আমরা বুঝতেও পারি না যে আমরা ম্যানিপুলেশনের শিকার হচ্ছি। এতে ড্রাগ ট্রায়াড ব্যক্তিত্ব অর্থাৎ নরসিজম, ম্যাকিয়াভেলিনিজম ও সাইকোপ্যাথি, গ্যাসলাইটিং, হাইপনোসিস, এনএলপি ও ইমোশনাল কন্ট্রোলের মতো বিশেষ করে বিশ্লেষণ করে বোঝানো হয়েছে কিভাবে এইসব কৌশলগুলো বাস্তব জীবনে আমাদের ব্যবহার করা হয়। লেখক কেবল এই অন্ধকার কৌশলগুলো ব্যবহারই তুলে ধরেননি, বরং এ থেকে আত্মরক্ষার উপায়ও দেখিয়েছেন। যারা নিজেদের মানসিকভাবে সুরক্ষিত করতে চান এবং অন্যর মানসিক খেলা থেকে নিজেকে বাঁচাতে চান, এই বইটি তাদের জন্য অত্যন্ত জরুরি ও কার্যকর একটা জীবনমুখী গাইড। অধ্যায় 1, ড্রাগ সাইকোলজি ও তার ধারণা। ড্রাগ সাইকোলজি বা অন্ধকার বা মনোবিজ্ঞান এমন একটি মনস্তাত্ত্বিক শাস্ত্র যা মানুষের চিন্তা, আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার জন্য ব্যবহৃত হয়। এই অধ্যায়ে লেখক ব্র্যান্ডন গোলম্যান দেখিয়েছেন যে মানুষের আবেগ ও চিন্তার জগৎ আসলে কতটা দুর্বল, এবং সচেতনভাবে না বুঝলে কিভাবে সহজে মানুষ অন্যের প্রভাবকে স্বীকার করতে পারে। ড্রাগ সাইকোলজি এমন একটি ধরনের প্রযুক্তি বা পদ্ধতি যা ব্যবহার করে একজন ব্যক্তি অন্য আরেকজন বা তার অজান্তেই নিয়ন্ত্রণ করতে পারে। সে হতে পারে প্রেমিক বা রাজনীতি বা ব্যবসায়ী বা অপরাধী। এখানে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হলো কিভাবে এই কৌশলগুলো ব্যবহৃত হয় বাস্তব জীবনে এবং কোন কোন পরিস্থিতিতে এই কৌশলগুলো বিশেষভাবে কার্যকর। এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন: আপনি কি নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি অন্য কেউ আপনার সিদ্ধান্ত তার দিকে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো মানুষ নিজস্ব সচেতনতার স্তর নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য হয়। আমরা যখন দৈনন্দিন জীবনের বিজ্ঞাপন বা ধর্মীয় বক্তৃতা বা প্রেমের সম্পর্ক কিংবা ক্ষমতাশীল নেতাদের বক্তব্য শুনি, তখন আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের আবেগ চিন্তাগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছে। ড্রাগ সাইকোলজি এই জায়গাটিকে টার্গেট করে মানুষের অর্থাৎ আত্মবিশ্বাসের ফাঁদ। এছাড়াও লেখক জানান ড্রাগ সাইকোলজি কেবলমাত্র একটি মাত্র পদ্ধতি নয়, বরং এটি একটা ছায়া বিশ্ব যেখানে গ্যাসলাইটিং, ইমোশনাল ব্ল্যাকমেল, মাইন্ড কন্ট্রোল, হিপনোসিস ও ন্যারসিসিজম, সাইকোপ্যাথি প্রভৃত কৌশল একত্রে ব্যবহৃত হয়। প্রতিটি কৌশল এমনভাবে গঠিত যাতে
মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ নিজের ইচ্ছার বাইরে গিয়েও অপরের নিয়ন্ত্রণে চলে আসে। উদাহরণস্বরূপ, কেউ যদি বারবার আপনাকে বলে তুমি ভুল করছো, তাহলে এক পর্যায়ে আপনি নিজের অনুভবকে সন্দেহ করতে শুরু করেন। এটাই গ্যাসলাইটিং বা ক্লাসিক্যাল উদাহরণ। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী কিছু দিক আছে। লেখক প্রথম থেকেই পাঠকদের সতর্ক করেন যেন এই জ্ঞান ভালো খারাপ উভয় উদ্দেশ্যেই ব্যবহারযোগ্য। অর্থাৎ আপনি যদি এই কৌশল জানেন তবে আপনি হয়তো কারোর ক্ষতি করবেন, না হলে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন। আবার যদি আপনি এই জ্ঞানকে অপব্যবহার করেন তবে অন্যরা সহজে আপনার দাসে পরিণত হবে। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যে ড্রাগ সাইকোলজি জ্ঞান কেবল আত্মরক্ষার উদ্দেশ্যই ব্যবহার করুন, কারণ ক্ষমতা সবসময় দায়িত্বের দাবি করে। এই মনস্তাত্ত্বিক ভিত্তিতে তৈরি কৌশলগুলো যদি নৈতিকতার বাইরে চলে যায় তবে তা এক ভয়ঙ্কর অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। সুতরাং অধ্যায় 1-এ আমরা বুঝতে পারি যে ড্রাগ সাইকোলজি হলো এক গভীর এবং জটিল বিজ্ঞান, যা যথার্থ ব্যবহার একজন মানুষকে সচেতন, আত্মরক্ষা এমনকি মানসিকভাবে শক্তিশালী করে তোলে। অধ্যায় 2, ড্রাগ ট্রায়াড পার্সোনালিটি। এই অধ্যায়ে লেখক ব্র্যান্ডন গোলম্যান ড্রাগ ট্রায়াড নামক 3টি বিপজ্জনক ও ছলনাময় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গভীরভাবে বিশ্লেষণ করেছেন। এই 3টি বৈশিষ্ট্য হলো নার্সিসিজম অর্থাৎ ম্যাকিয়াভেলিজম ও সাইকোপ্যাথি। এরা প্রত্যেকে স্বতন্ত্র হলেও একটি ভিন্ন বৈশিষ্ট্য তাদের মধ্যে বিদ্যমান। তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় ও নিজের স্বার্থ ব্যবহার করে, প্রায়শই কোনো না কোনো অপরাধ ছড়ায়। নার্সিসিজমটা কি? নার্সিসিজম হলো ব্যক্তিরা আত্মমগ্ন ও সতেন্দ্র কেন্দ্রিক হয়ে থাকে। তারা মনে করে তারা অন্যদের চেয়ে উচ্চতর ও বিশেষ কিছু। এদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস, বিশেষ ও নিজের কৃতিত্ব ও অহংকার নিয়ে ও প্রশংসা পাওয়ার প্রবল চাহিদা তাদের থাকে। তারা প্রায়শ সমালোচনা সহ্য করতে পারে না এবং অন্যদের চাহিদাকে তুচ্ছ মনে করে। লেখক ব্যাখ্যা করেন একজন নার্সিসিস্ট যতক্ষণ না পর্যন্ত অন্যের প্রশংসা বা গ্রহণযোগ্যতা পাচ্ছে ততক্ষণ সে অস্থির থাকে, তুষ্ট হয় না। তারা সম্পর্কের ভিতরে অন্যকে মনস্তাত্ত্বিকভাবে ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়। ম্যাকিয়াভেলিজম। এই বৈশিষ্ট্যর উৎস মূলত নিকোয়া ম্যাকিয়াভেলির দর্শন থেকে, যেখানে বলা হয়েছে উদ্দেশ্য যদি ভালো হয় উপায় যাই হোক না সেটা গ্রহণযোগ্য। এই ব্যক্তিরা দ্রুত, কৌশলী ও ঠান্ডা মাথার পরিকল্পনাকারী হয়। তারা মিথ্যা বলতে বা অন্যকে বিভ্রান্ত করতে কোনো দ্বিধাবোধ করে না। তাদের মূল লক্ষ্য হলো নিজের লাভ অন্যের জন্য অন্যকে ব্যবহার করা। লেখক বলেন একজন ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, কিন্তু তা গোপন করে যেন কেউ বুঝতে না পারে। তারা প্রায়শই অফিসের রাজনীতিতে দক্ষ হয় এবং একাধিক সম্পর্ক পরিস্থিতিতে একসঙ্গে তারা একাধিক কার্য নিয়ন্ত্রণ করতে পারে। সাইকোপ্যাথি হলো সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য। এদের মধ্যে সহানুভূতি, অনুশোচনা, অপরাধবোধ, অভাববোধ কাজ করে না। তারা ঠান্ডা মাথায় প্রতারণা, ক্ষতি করতে পারে এবং কোনো আবেগপ্রবণ ও দোষালয়ে তারা পড়ে না। তাদের জন্য অনেক কষ্ট বা আবেগ মূল্যহীন। তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে দ্বিধা করে না ও নিয়ম ভাঙতেও তারা এক প্রকার আনন্দের অংশ মনে করে। লেখক উদাহরণ দেন অনেক সিরিয়াল কিলার, ঠকবাজ ব্যবসায়ী ও সাইকোপ্যাথির বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। কিছু সম্মিলিত প্রভাব। লেখক বোঝাতে চান এই 3 বৈশিষ্ট্য আলাদা হলেও যখন এগুলো একসঙ্গে আংশিকভাবে কোনো ব্যক্তির মতো থাকে তখন তারা অত্যন্ত প্রভাবশালী ও বিপজ্জনক হয়ে ওঠে। এরা সহজে অন্যকে প্রভাবিত করতে পারে কারণ তারা জানে কিভাবে মানুষের আবেগ ও দুর্বলতা ব্যবহার করতে হয়। তারা সম্পর্ক, ব্যবসা এমনকি সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নিজের স্বার্থসিদ্ধির জন্য। আত্মরক্ষার পরামর্শ। এই অধ্যায়ের শেষে লেখক পরামর্শ দেন এই ধরনের ব্যক্তিকে শনাক্ত করতে শিখতে হবে এবং তাদের থেকে দ্রুত বজায় রাখতে হবে। যেমন কেউ যদি বারবার নিজেকে সেরা দাবি করে, অন্যকে দোষ দেয়, সেখানে নার্সিসিজম থাকতে পারে।
আবার কেউ যদি সব কিছু নিয়ে রাজনীতি করে, গোপনে তথ্য ব্যবহার করে, সে ম্যাকিয়াভেলিজম হতে পারে। আবার কেউ যদি কোনো অনুভূতি না দেখিয়ে ঠান্ডা মাথায় মিথ্যা বলে, ও সে সাইকোপ্যাথি হতে পারে। এই অধ্যায়টি ডার্ক পার্সোনালিটির সম্পর্কে একটি চোখ খুলে দেওয়ার বিশ্লেষণ দেখানো হয়েছে। লেখক ব্র্যান্ডন গোলম্যান চমৎকারভাবে দেখিয়েছেন কিভাবে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে গোপনে ও প্রকাশ্যে উপস্থাপিত থাকে, আমরা কিভাবে সেগুলোর বিরুদ্ধে গতিরোধ করে তুলতে পারি। অধ্যায় 3, ইমোশনাল ম্যানিপুলেশন। এই অধ্যায়ে লেখক ব্র্যান্ডন গোলম্যান আবেগপ্রবণভাবে অর্থাৎ আবেগগতভাবে মানুষ কিভাবে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করা হয় তা গভীরভাবে দেখিয়েছেন। ইমোশনাল ম্যানিপুলেশন হলো এমন এক ধরনের মানসিক কৌশল যার মাধ্যমে একজন ব্যক্তি অপর ব্যক্তির আবেগ ব্যবহার করে তাকে ইচ্ছানুযায়ী কাজ করায়, নিজের সুবিধা আদায় করে নেয় অথবা তার মনোতত্ত্বকে দুর্বল করে দেয়। এই আত্মবিশ্বাস হ্রাস, অপরাধবোধ তৈরি ও আত্মসম্মান ধ্বংস করার মধ্য ধীরে ধীরে একজন মানুষ মানসিকভাবে বাধ্য করে তোলে। গ্যাসলাইটিংটা কি? গ্যাসলাইটিং হলো সবচেয়ে বিপজ্জনক ইমোশনাল ম্যানিপুলেশনের কৌশলের একটি। এতে একজন মানুষ এমনভাবে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়, সে নিজের বুদ্ধি, বিবেচনা, স্মৃতি ও বাস্তবতাকে উপলব্ধি নিজেই সন্দিহান হয়ে পড়ে। ধরুন, একজন স্ত্রী তার স্বামীকে মিথ্যা ধরার পর বলল, তুমি তো কাল বলেছিলে এটা। তখন স্বামী উত্তর দেয়, না, আমি সেটা বলিনি। তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি সবসময় ভুল মনে রাখো। এভাবে ধীরে ধীরে ভুক্তভোগী নিজের উপলব্ধির উপর বিশ্বাস হারাতে শুরু করে এবং ম্যানিপুলেশন কথাটা সত্য ধরে নেয়। লাভ বম্বিং, নিজের কৌশলকে ম্যানিপুলেট করে অতিরিক্ত ভালোবাসা, প্রশংসা, যত্ন নিয়ে মানুষকে নিজের প্রতি আসক্ত করে তোলা। একবার যখন ভুক্তভোগী সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ ও আবেগপ্রবণ মনে করতে শুরু করে, তখন ম্যানিপুলেটর তার আচরণ পরিবর্তন করে, তাকে মানসিকভাবে নির্ভরশীল করে ফেলে ও চাহিদা অনুযায়ী ব্যবহার করতে থাকে। এটি অনেক সময় টক্সিক রিলেশনশিপের প্রথম ধাপ হিসেবে দেখা যায়। গিল্ট ট্রিপিং, এটি এমন এক প্রকার ম্যানিপুলেশনের কৌশল যেখানে কাউকে অপরাধবোধের ভোগানো হয়। উদাহরণস্বরূপ, যদি একজন বন্ধু বলে, তুমি তো কখনোই সময় পাও না আমার জন্য, হয়তো আমি তোমার জন্য তেমন গুরুত্বপূর্ণ না, তাহলে এতে অপর পক্ষে অপরাধবোধ পড়ে যাবে এবং সে অনুযায়ী কাজ করতে বাধ্য হবে। গিল্ট ট্রিপিংয়ের উদ্দেশ্য হলো অপরকে আবেগগতভাবে চাপে ফেলে নিজের চাহিদা উদ্ধার করে নেওয়া। নীরবতার ব্যবহার, সাইলেন্ট ট্রিটমেন্ট। যখন ম্যানিপুলেট ইচ্ছাকৃতভাবে কথা বলা বন্ধ করে দেয়, মুখ গোমরা করে থাকে এবং প্রশ্ন করলে উত্তর দেয় না, তখন এটাও এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে সাহায্য করে। এতে ভুক্তভোগী দুশ্চিন্তায় পড়ে যায়, আমি কি ভুল করেছি? এই কৌশলের মাধ্যমে অপরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, মনোযোগ ও অনুশোচনাবোধ আদায় করা হয়। এটাও এক ধরনের ম্যানিপুলেশন। সাইলেন্ট ট্রিটমেন্ট, এক্সপ্লয়েটিং এমপ্যাথি অর্থাৎ সহানুভূতির দুর্বলতার ব্যবহার করা। অনেক সময় ম্যানিপুলেটর ভিকটিমের সহানুভূতি মনোভাবকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, তার দুঃসময়ের গল্প বলবে, নিজের দুর্ভাগ্যের কথা শোনাবে, যাতে অপরপক্ষ তার প্রতি করুণাবোধ ও সিম্প্যাথি ও দুর্বল হয়ে যায় এবং বারবার সুযোগ দিয়ে দেয়। অথচ এটি একটা চতুর ফাঁদ, যাতে একবার পড়ে গেলে সম্পর্ক থেকে বের হয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে। নিয়ন্ত্রণের অদৃশ্য দড়ি, এমনভাবে কথাবার্তা, অনুরোধ, প্রশংসা, দোষারোপ মিলিয়ে একটা জটিল জাল মানুষকে বেঁধে ফেলা হয়, যাতে করে সে সিদ্ধান্ত, মতামত ও ইচ্ছার মত প্রকাশ করতে সাহস পায় না। এটি ধীরে ধীরে মানসিক স্বাধীনতা ধ্বংস করে দেয়। মানুষ মনে করে এই সম্পর্ক বা মানুষ ছাড়া আমি কিছুই না। এই অধ্যায়ে যদি আমরা খুব ছোট করে বলার চেষ্টা করি, তাহলে বলতে পারি ইমোশনাল ম্যানিপুলেশন হচ্ছে সম্পর্কের এমন একটি ভয়ঙ্কর রূপ যার বাইরে থেকে সহজে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। লেখক বারবার সতর্ক করে বলেছেন, এই বিষয়ে সচেতন হতে আত্মরক্ষা সীমারেখা তৈরি করতে
হবে। তিনি বলেছেন, আপনার আবেগ নিয়ে কেউ যেন খেলতে না পারে। এই জন্য আপনার নিজের আবেগকে আগে বুঝতে হবে, তারপর অন্যদের আচরণ বিশ্লেষণ করতে শিখতে হবে ও সেভাবে ব্যবহার করতে হবে। একজন ম্যানিপুলেটর খুব স্মার্ট ও নিখুঁতভাবে কাজ করে থাকে, তাই আপনি আত্মবিশ্বাস, সীমারেখা, সীমা নির্ধারণ ও আত্মজ্ঞানী এই মানসিক ফাঁদ থেকে মুক্তি পেতে পারবেন। বিচক্ষণতার সাথে হিসাব করুন, কল্পনা করুন তিনি কেন এমন ব্যবহার করতেছে আপনার সঙ্গে, তার স্বার্থ কোথায়, আর আপনার ব্যবহার আচরণই বা কেমন হওয়া উচিত। এইসব সামগ্রিক বিষয় বিবেচনা করতে আপনি সহজেই ম্যানিপুলেটরকে ফাইন্ড আউট করতে পারবেন। অধ্যায় 4, ডার্ক পারসুয়েশন টেকনিক। ব্র্যান্ডন গোলম্যান এর ম্যানিপুলেশন অ্যান্ড ড্রাগ সাইকোলজি বইয়ের 4র্থ অধ্যায়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন কিছু অন্তর্নিহিত প্রভাব বা বিস্তার কৌশল দেখানো হয়েছে, ড্রাগ পারসুয়েশন টেকনিক যেখানে বলা হয়েছে, যেগুলো আমাদের নিত্যদিনের জীবনে অজান্তেই আমরা সিদ্ধান্ত, আচরণ ও অনুভূতিকে প্রভাবিত করে। এই অধ্যায়ের মূল লক্ষ্য হলো মানুষ কিভাবে অবচেতনভাবে প্ররোচিত হয় এবং এই প্ররোচনার ভিত্তিতে কিভাবে আমাদের মস্তিষ্ক ও মস্তিষ্ক তত্ত্বকে লক্ষ্য করে তা বোঝানো হয়েছে। যেমন 1, রেসিপ্রোসিটি, পারস্পরিক নীতি। মানুষ যখন কিছু পায় তখন স্বাভাবিকভাবে সে ফিরিয়ে দিতে চায়। এই মানসিকতার চক্রকে কাজে লাগিয়ে ম্যানিপুলেটর প্রথমে আপনাকে কিছু দেয়, যেমন সাহায্য, উপহার, প্রশংসা, আর পরবর্তীতে আপনাকে চাপে ফেলে কোনো অনাকাঙ্ক্ষিতভাবে অনুরোধ মানতে। উদাহরণস্বরূপ, কাউকে কিছু খাওয়ানোর পর তাকে নিজের পণ্যর প্রচারণা করতে অনুরোধ করা। সচরাচর এটা আমরা বাজার বা মার্কেটে দেখতে পারি। এই কৌশলটি নৈতিক বাধ্যবাধকতা তৈরি করে, যেখানে ভুক্তভোগী ব্যক্তি না চাইতেও না বলার ক্ষমতা হারিয়ে ফেলে। স্কারসিটি, অভাবের আকর্ষণ। স্কারসিটি অর্থ হলো কিছু জিনিস সীমিত আছে, এই মিথ তৈরি করে মানুষকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা। সীমিত সময়ের জন্য অফার, মাত্র 5টি পণ্য বাকি আছে, এই ধরনের বার্তা মানুষের মনে তাৎক্ষণিকভাবে ভয় ও ফোমো তৈরি করে। মস্তিষ্ক যখন বোঝে কোনো জিনিস দুষ্প্রাপ্য, তখন সেটির মূল্য বাড়িয়ে দেয়। এই মানসিকতার অবচেতনতা আমাদের মুক্তি বা বুদ্ধিকে পাশ কাটিয়ে আবেগ নির্ভর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অথরিটি, কর্তৃত্বের প্রভাব। অথরিটি বায়াস, যখন মানুষ স্বাভাবিকভাবে বিশেষজ্ঞ, অভিজ্ঞ ও কর্তৃপক্ষের কথা মানতে আগ্রহী হয়। কেউ যদি স্যুট পরে ডক্টর, প্রফেসর কিংবা সিও পরিচয় দিয়ে কিছু বলে, আমরা সেটা নিয়ে প্রশ্ন না করে মানতে চাই। এটি আসলে মানসিকভাবে তৈরি করা একটা শর্টকাট। আমরা ভাবি এই ব্যক্তি জানে, তাই সে যা বলছে তাই ঠিক। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে ম্যানিপুলেটর নিজের কথা বিশ্বাসযোগ্যভাবে পেশ করে ও মানুষকে সেটা দিকে প্রভাবিত করে। সোশ্যাল প্রুফ, মানসিক অর্থাৎ সামাজিক প্রমাণ। মানুষ যখন দেখে অনেকে একটা জিনিসের কাছে যা বলছে, তখন সেটা তারা সত্য বা গ্রহণযোগ্য বলে ধরে নেয়। একে হাসা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বলা হয়। উদাহরণস্বরূপ, 10 লাখ মানুষ ব্যবহার করছে এই কোর্স, 5000 ছাত্র ভর্তি। যেমন, যখন আমাদের নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকে, তখন আমরা অন্যদের আচরণের গাইডলাইন হিসাবে গ্রহণ করি। এই সুযোগ ম্যানিপুলেটর ভুয়া রিভিউ, জনপ্রিয়তার ছাপ ও কৃত্রিম উৎসাহ তৈরি করে তাদের উৎসাহ হাসিল করে নেয়। অ্যাঙ্করিং হলো প্রথমে কোনো তথ্য বা সংখ্যা দেওয়া হলে সেটিকে মানুষের মনে বা মানদণ্ড হয়ে যায় এবং পরবর্তী সিদ্ধান্ত সেই তুলনায় নেওয়া হয়। যদি একটা জমির দাম প্রথমে 5000 টাকা বলা হয়, অথবা ধরুন একটা ল্যান্ড বা প্রপার্টির দাম ধরা হলো 50 লক্ষ টাকা, পরে সেটি যদি আমরা 29 লক্ষ টাকায় দেওয়া হয়, তাহলে ক্রেতা মনে করে বিশাল ছাড় পেয়েছে। অথবা বাস্তব উদাহরণ দিন, যদি একটা জামার মূল্য ধরুন 5000 টাকা এবং পরে সেটার দাম যদি 3000 টাকার 1 টাকা কম, মানে 2900 টাকা দেওয়া হয়, তাহলে ক্রেতা মনে করে বিশাল ছাড় পেয়েছে, যদিও 2999 টাকা হতে পারে তার আসল দাম।
এই প্রথম ধারণা মস্তিষ্কের উপর এতটাই প্রভাব ফেলে যে তা বাস্তবতা বোঝার চেষ্টা না করেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। ম্যানিপুলেটররা বিজ্ঞাপন অথবা আলোচনা শুরুতে একটা বড় সংখ্যা বা আকর্ষণীয় তথ্য দিয়ে টেকনিক তৈরি করে। এই অধ্যায়ে ব্র্যান্টন গোল্ডম্যান যেসব পারসুয়েশন টেকনিক ব্যাখ্যা দিয়েছেন তা মূলত এমন সব কৌশল যা দিনের পর দিন মিডিয়া, বিপণন কোম্পানি, বিজ্ঞাপন কোম্পানি, রাজনীতিবিদ এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কেও ব্যবহৃত হয়। এই কৌশলগুলো জানা আমাদের আত্মরক্ষার প্রথম ধাপ। লেখক একটি বার্তা দিয়েছেন, তিনি খুব সহজভাবে একটা বিষয় বোঝাতে চেয়েছেন, দিস টেকনিক্স আর পাওয়ারফুল টুলস, দে ক্যান বি ইউজড টু ম্যানিপুলেট অ্যান্ড ডিভাইস বাট অলসো টু ইনফ্লুয়েন্স ইথিক্যালি। সঠিকভাবে ব্যবহৃত হলে এইসব কৌশল আপনার পক্ষে কাজ করতে পারে, আর ভুলভাবে ব্যবহৃত হলে আপনি তাদের নিয়ন্ত্রণে চলে যাবেন, অর্থাৎ আপনাকে তারা নিয়ন্ত্রণ করবে বাইরে থেকে। অধ্যায় 5, ব্রেন ওয়াশিং ও হাইপনোসিস। এই অধ্যায়ে লেখক গভীরভাবে বিশ্লেষণ করেছে কিভাবে মানুষ চিন্তা ভাবনা, বিশ্বাস ও ব্যক্তিত্ব ধাপে ধাপে পরিবর্তিত করে ফেলা যায় অত্যন্ত সূক্ষ্ম ও দ্রুত পদ্ধতিতে, যা আমরা ব্রেন ওয়াশিং বা হাইপনোসিস নামে জানি। এই প্রক্রিয়াগুলো সাধারণ মানুষ নিজের অজান্তে অনুভব করে, ফলে তা ম্যানিপুলেটর দখলে চলে যায়। ব্রেন ওয়াশিং বা মানসিক দাসত্ব নির্মাণ। ব্রেন ওয়াশিং এমন একটি মানসিক কৌশল যা ধাপে ধাপে একজন মানুষকে চিন্তা, বিশ্বাস ও মূল্যবোধের পুরোপুরি ভেঙে নতুন করে পুনর্গঠন করে। লেখক এখানে দেখিয়েছেন যে প্রক্রিয়ায় সাধারণত 4টি স্টেপে দেখানোর চেষ্টা করেছে। স্টেপ নাম্বার 1, নমনীয় অর্থাৎ ব্রেকিং ডাউন দ্য আইডেন্টিটি, নমনীয়করণ করা। প্রথম ধাপে ব্যক্তির পূর্বের আত্মপরিচয়, আত্মসম্মান, সামাজিক মূল্যবোধ ভেঙে দেওয়া হয়। একে আরেকটা মাটির পাত্র ভেঙে আবার গড়ার মতো বলা হয়। এতে করে মানুষ নিজের প্রতি আস্থা হারায় ও বাইরের নির্দেশনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ভয় ও দমন প্রয়োগ। ভয় মাধ্যমে ব্যক্তি মানসিকভাবে বিপর্যয় হয়। হুমকি, চাপ, একঘরে করে রাখা, অপমান, এইসব কৌশল ব্যবহার করে মানুষকে স্নায়ুতন্ত্র দুর্বল করে দেওয়া হয়। এতে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। স্টেপ 2, স্টেপ 3, নতুন বিশ্বাস আরোপ, অর্থাৎ এরপর ধীরে ধীরে নতুন চিন্তা, মতবাদ, বিশ্বাস আরোপ করা হয়। এটি ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক চরমপন্থা, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও ঘটতে পারে। স্টেপ 4, নিয়ন্ত্রণের চূড়ান্ত স্তর, টোটাল মাইন্ড সাবমিশন। শেষ ধাপে মানুষ এতটাই বিশ্বাস করতে শুরু করে যে সে নিজের স্বাধীন ইচ্ছা বলে একটা নতুন চিন্তা বা বিশ্বাস বেছে নিচ্ছে, যদিও প্রকৃতপক্ষে এটি চাপিয়ে দেওয়া হয়েছে। লেখক বলেন, এ সাকসেসফুল ব্রেন ওয়াশ পারসন ক্যান বিকাম দ্য মোস্ট লয়াল ফলোয়ার অফ এ বিহেভ দে ওয়ান্স অপোজিট। অর্থাৎ আগে যেটা তারা ঘৃণা করত সেটাই তারা এখন ভালোবাসতে শুরু করে। হাইপনোসিস হচ্ছে অবচেতন মনের একটা প্রবেশদ্বারের পদ্ধতি হিসাবে খুলে দেওয়া। অধ্যায়ের দ্বিতীয় অংশে লেখক হাইপনোসিস নিয়ে আলোচনা করেন, যা ব্রেন ওয়াশিংয়ের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও তাৎক্ষণিক। হাইপনোসিস হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি অর্ধ ঘুমের মতো মনোযোগী অবস্থায় থাকে এবং তখন তার অবচেতন মস্তিষ্ক কোনো বার্তা বা নির্দেশ ছাড়াই সহজে ঢুকে পড়ে। হাইপনোসিস সাধারণত 2টি ভাগে হয়ে থাকে। এক, স্টেজ হাইপনোসিস, বিনোদনের উদ্দেশ্য করা হলে এর পিছনে রয়েছে গভীর মনস্তত্ত্ব। এখানে কিছু নির্দিষ্ট শব্দ, সুর বা চোখের দৃষ্টি দিয়ে হাইপনোসিস দর্শকদের অবচেতন বা মস্তিষ্ককে প্রভাবিত করা হয়। এই টেকনিককে অনেক তামাশা মনে করেন, এটি একটি কার্যকর পদ্ধতি। অপরদিকে থেরাপিউটস হাইপনোসিস, অর্থাৎ এটি একটি চিকিৎসামূলক পদ্ধতিতে ব্যবহৃত হয়। ধূমপান ছাড়ানো, ওজন কমানো, ট্রমা সরানো, মানসিক ব্যথা হালকা করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। সঠিকভাবে প্রয়োগ করলে এটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ। তবে লেখক সতর্ক করে বলেন, থ্রো হাইপনোসিস ক্যান বি ইউজড ফর হিলিং
ইট ক্যান অলসো বি ইউজড ম্যানিপুলেশন বাই আনইথিক্যালি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ভুল বা অসৎ উদ্দেশ্য ব্যবহার করলে এটি ব্রেন ওয়াশিংয়ের মতোই বিপজ্জনক হয়ে উঠতে পারে। এগুলোর প্রতিরোধ করার কিছু কৌশল লেখক এই চ্যাপ্টারে নিচে দেখানোর চেষ্টা করেছে। যেমন এই অধ্যায়ের শেষ অংশে লেখক কিছু আত্মরক্ষামূলক কৌশল শিখিয়েছেন যাতে কেউ আমাদের ব্রেন ওয়াশিং বা হাইপনোসিস অথবা হিপনোসিস বা হিপনোটাইজ করতে না পারে। অচেতন কারোর অতিরিক্ত প্রভাবশালী বা বারবার আবেগময় কথায় প্রভাবিত না হওয়া, ভয়ের পরিবেশ দ্রুত সিদ্ধান্ত না নেওয়া, প্রতিনিয়ত নিজের চিন্তাভাবনাগুলোকে বিশ্লেষণ করা, আমি কি সত্যি এটা বিশ্বাস করি নাকি কেউ আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে, অথবা কারোর কথায় মোটিভেট হয়ে আমি সেটাকে এখন বিশ্বাস হিসেবে গ্রহণ করে নিয়েছি যেটা আমি আগে এটাকে গুরুত্ব দিতাম না বা বিশ্বাস করতাম না। মেডিটেশন বা সেলফ অ্যাওয়ারনেসের চর্চা করা যাতে নিজের ভেতরের কণ্ঠস্বর বেশি জোরে শোনা যায়। এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা মানুষের মন একটা শক্তিশালী কিন্তু ভঙ্গুর অস্ত্র। যারা এটিকে বুঝতে পারে তারা ইচ্ছামতো প্রভাব ফেলতে পারে, আর যারা এটাকে বোঝে না তারা অনায়াসে প্রভাবিত হয়। ব্রেন ওয়াশিং বা হাইপনোসিস যে শুধু সিনেমা বা ম্যাজিকের ব্যাপার নয়, এটা বাস্তব জীবনে ব্যবহৃত একটি মারাত্মক অস্ত্র। সেই উপলব্ধি এই অধ্যায়ের মূল অংশ হিসাবে লেখক দেখিয়েছেন। অধ্যায় 6, ড্রাগ, এনএলপি ও বডি ল্যাঙ্গুয়েজ। এই অধ্যায়ে লেখক গভীরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি বা বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা ব্যবহার করে মানুষকে প্রভাবিত, নিয়ন্ত্রণ বা ছলনায় ফেলা যায়। এনএলপি সাধারণত একটা মানসিক কৌশল যা ভাষা, আচরণ ও চিন্তার ধরনকে বুঝে তা পরিবর্তনের উপায় শেখায়। কিন্তু ড্রাগ এনএলপি বলতে বোঝায় এমন একটি কৌশল যেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে কারণ বা চিন্তা, সিদ্ধান্ত, আবেগকে নিজের পক্ষে ঘুরিয়ে নিয়ে ব্যবহৃত করতে হয়, প্রায়শই ব্যক্তির অজান্তে। ড্রাগ এনএলপির কৌশল লেখক এখানে দেখিয়েছেন ড্রাগ এনএলপি ব্যবহার করে কেউ অন্যের অবচেতন মনকে প্রভাবিত করতে পারে, এমনকি সেই ব্যক্তি নিজেও না বুঝে নিজের বিরুদ্ধে কাজ করে ফেলে। উদাহরণস্বরূপ, কথার মাঝে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে মানুষকে আত্মবিশ্বাসী কখনো অথবা প্রোগ্রামিংয়ের মতো অথবা এক ধরনের নেতিবাচক ধারণা প্রতিষ্ঠা করা, যেমন তুমি কখনো সফল হতে পারবে না, এমনটাই মনে হয়। এই কৌশল কথায় মিশে থাকে এক ধরনের সাজেশন, এটা সরাসরি নির্দেশিত নয়, কিন্তু মানসিকভাবে সেগুলোকে গ্রহণ করে নেওয়া হয়। ড্রাগ এনএলপি প্র্যাকটিশিয়ানরা এই কৌশল প্রয়োগ করে অ্যানকরিং, মিররিং, এমবেডেড কমান্ডেড অ্যান্ড প্যাটার্ন ইন্টারাপ্ট নামে পরিচিত কিছু পদ্ধতি ব্যবহার করে। অ্যানকরিং কাউকে একটি আবেগের অর্থাৎ অভিজ্ঞতার সাথে নির্দিষ্ট শব্দ, স্পর্শ, ভঙ্গিমা জুড়ে দেওয়া যাতে ভবিষ্যতে সেই ট্রিগার আবার দিয়ে সে একই আবেগ অনুভূতি কাজে লাগাতে পারে। উদাহরণস্বরূপ, আপনি কাউকে বারবার প্রশংসা করতে করতে তার কাঁধে হাত রাখেন, পরে আবার কাঁধে হাত রাখলে সে প্রশংসিত হওয়ার মতো অনুভব করেন, ইভেন যদি তখন আপনি কিছু নাও বলেন। মিররিং সামনে থাকা ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ নকল করে একটি অজান্তে মানসিক সাদৃশ্য সৃষ্টি হয়, এতে সে নিজেই আপনার মতো ভাবতে শুরু করতে বা আপনাকে বিশ্বাসযোগ্য মনে করে। এমবেডেড কমান্ড কথার মাঝে নির্দেশ লুকিয়ে রাখা, যেমন তুমি চাইলে এটা সত্যও বলতে পারো, যেমন সত্যটা বলো নির্দেশ হিসাবে কাজ করে যদিও বাক্যটা শুনতে নিরপেক্ষ। প্যাটার্ন ইন্টারাপ্ট যদি কোনো ব্যক্তির স্বাভাবিক চিন্তার ধারাকে হঠাৎ ছিন্ন করা হয় যাতে সে বিভ্রান্ত হয়ে যায় এবং তখন তার মস্তিষ্ক পরবর্তী নির্দেশ সহজে গ্রহণ করে, এটা প্রায় হিপনোটিক পদ্ধতির। বডি ল্যাঙ্গুয়েজ লেখক বোঝান কথার থেকেও বেশি জোরালো প্রভাব ফেলতে পারে মানসিক শারীরিক ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কথা বলি তখন আমাদের চোখের দৃষ্টি, হাতের মুভমেন্ট, মুখের অভিব্যক্তি, এমনকি শ্বাস প্রশ্বাসের ছন্দ সবকিছু অপরপক্ষকে বিশ্লেষণ করে নেয়, যদিও সে সচেতনভাবে হোক আর না হোক। আই কন্ট্যাক্ট
এক নাগারে চোখ তাকিয়ে কথা আত্মবিশ্বাস বা প্রভাবশালিতার বার্তা দেয়, আবার কখনো সেটা ভীতিও জায়গা জন্মাতে পারে। এনএলপিতে চোখের দৃষ্টি দিয়ে কারোর আবেগকে নির্দেশ দেওয়ার একটা প্রশ্বাস বা প্রয়াস মাত্র। পোস্টার অর্থাৎ গেস্টোর, আপনি কিভাবে দাঁড়ান, বসেন অথবা আপনার হাত কোথায় রাখেন, এগুলো জানিয়ে দেওয়া আপনার নিয়ন্ত্রণ আছে কি না। এনএলপি প্র্যাকটিশিয়ানরা সাধারণত আত্মবিশ্বাসীর ভঙ্গিটা কথা বলতে, যাতে শ্রোতারা অনুপ্রাণিত হয়। মাইক্রো এক্সপ্রেশন, মানুষের মুখের খুব দ্রুত ঘটে যাওয়া ক্ষণস্থায়ী অভিব্যক্তি যা মিথ্যা বা সত্যর ইঙ্গিত দেয়। যারা এনএলপি বোঝেন তারা এই সূক্ষ্ম সংকেতগুলোকে বুঝতে পারেন ও বুঝে নিতে পারেন। উদ্দেশ্য, লেখক ব্র্যান্টন গোলম্যান বলেন, ড্রাগ, এনএলপি বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র হাতে পাওয়ার মতো। এই জ্ঞান ভালো কাজ যেমন মানুষকে অনুপ্রাণিত করে, সম্পর্ক উন্নয়নে ব্যবহার হয়, তেমনি খারাপ মানুষ এটি ব্যবহার করে মানুষের বিশ্বাস, স্বাধীনতা, আত্মপরিচয়ের উপর হামলা চালাতে পারে। তাই এই ধরনের মূল বার্তা হলো, আপনি যেন এইসব কৌশল শিকার না হন, বরং সচেতন থাকেন এবং নিজেকে রক্ষা করতে পারেন। এই অধ্যায়টি পাঠকের শেখায় শুধু মুখের কথা নয়, শরীরের কথাও বলে। তাই আত্মরক্ষার প্রথম ধাপ হলো অন্যর বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অন্যর ভঙ্গি, শব্দ, উদ্দেশ্য বিশ্লেষণ করতে শেখা। নিজের শারীরিক ভাষা নিয়ন্ত্রণ ও অন্যের ভাষা বোঝার ক্ষমতা মানেই আপনার নিজেকে মানসিক ও আবেগগতভাবে সুরক্ষিত রাখা। অধ্যায় 7, প্রতিরোধ কৌশল ও আত্মরক্ষা, ডিফেন্স এগেইনস্ট ম্যানিপুলেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাটাক। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান কিভাবে আমরা বিভিন্ন ধরনের মানসিক নিয়ন্ত্রণ, আবেগজনিত কৌশল, অদৃশ্য প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি। ড্রাগ সাইকোলজি বা অন্ধকার মনস্তত্ত্ব এমন একটি প্রক্রিয়া যা সচেতন আত্মবিশ্বাস, ব্যক্তিগত সীমা নির্ধারণ এবং সঠিক প্রক্রিয়ার কৌশল। মানুষ যখন ম্যানিপুলেশনের শিকার হয় তখন তাদের মনে হয় যেন তারা নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখছে না। এই অধ্যায়টা এমন একজন ব্যক্তিদের জন্য একটা মানসিক ঢাল হিসাবে বা ওই সকল ব্যক্তিদের জন্য এটি একটি মানসিক ঢাল হিসাবে দেখানো হয়েছে। প্রথমে লেখক বলেন, মানুষ যদি জানতে পারে যে সে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পারে। এখানে মূল কৌশল হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনামূলক। প্রতিটি মিথস্ক্রিয়া যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই মানুষটি আর সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাইছে কিনা, তখন থেকে আপনি মানসিক প্রতিরোধ পথ খুঁজে পাবেন। এই ধরনের প্রশ্ন আপনাকে আবেগের জায়গা থেকে সরাসরি যৌক্তিক অর্থাৎ যুক্তিভিত্তিক সিদ্ধান্ত জায়গায় নিয়ে যায়। এরপর লেখক বলেন, সীমা নির্ধারণের গুরুত্ব, সিটিং বাউন্ডারিজ। যারা ম্যানিপুলেশন করে তারা সাধারণত বুঝে ফেলে কে দুর্বল, কে না বলতে ভয় পায় না, কে আপনাকে খুশি রাখতে চায়। এদের সহজ লক্ষ্য হচ্ছে যারা না বলতে ভয় পায়। এই কারণে আত্মরক্ষার প্রথম ধাপ স্পষ্ট ও দৃঢ় সীমা তৈরি করা। যেমন আপনি যদি বলেন, আমি এখন এই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক নই বা আমি মনে করি এটা আমার জন্য ঠিক নয়, তবে আপনি অজান্তেই নিজের চারপাশ থেকে এক ধরনের মানসিক প্রাচীর বা মানসিক চাপ কমিয়ে ফেলেছেন। তৃতীয় কৌশল হলো নিজস্ব আবেগ ও আত্মচেতনা বা গাট ফিলিং বিশ্বাস করা। যখন আপনি মনে করেন কিছু ঠিক হচ্ছে না, তখন সেটি অগ্রাহ্য করা যাবে না। অনেকে ভাবেন তারা হয়তো বেশি রিয়্যাক্ট করছে, কিন্তু ব্র্যান্টন গোলম্যান বলেন, ইওর গাট ইজ ওপেন উইজার দেন ইওর লজিক হোয়েন ইটস কামস টু ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনরা প্রায়শই আপনার এই সন্দেহবোধকে দুর্বল বলে উপস্থাপনা করতে চায়, যাতে আপনিও আবারও তাদের নিয়ন্ত্রণে চলে যান। কিন্তু আপনাকে আপনার অস্বস্তি ও ভয়কে সতর্কতা হিসাবে গ্রহণ করতে হবে। প্রতিবাদ করার কৌশল এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। লেখক দেখান কৌশলীভাবে প্রশ্ন করা এক ধরনের শক্তি। তেমনি, তুমি কি বলেছো আমি এটা করতে বাধ্য, কিংবা এটা
তোমার ইচ্ছা নাকি আমারও কিছু বলার আছে? এই ধরনের প্রশ্নে ম্যানিপুলেটররা ব্যাকফুটে ফেলে। তারা তখন বুঝে ফেলে আপনি তার চক্রে আটকিয়ে নেই। এই অধ্যায়ে আরেকটি জোরালো বার্তা হলো নিজেদের শিক্ষিত করে তোলা, অর্থাৎ এডুকেটেড ইয়োর সেলফ। ম্যানিপুলেশন বা ম্যানিপুলেটররা সাধারণত তাদের শিকার অজ্ঞাততার সুযোগ নেয়। তাই যত বেশি আপনি এই কৌশল সম্পর্কে জানবেন, ততটাই আপনার নিজের মস্তিষ্ক এক ধরনের অ্যান্টি ম্যানিপুলেশন ফেয়ারওয়েল এর মতো তৈরি করতে পারবেন। লেখক উপদেশ দেন বই পড়া, সম্পর্ক আচরণে বিশ্লেষণ করা, বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি সচেতনতা বৃদ্ধির অন্যতম কৌশল। অবশেষে লেখক বলেন আপনার আত্মরক্ষা মানেই কৌশলগত যুক্তিগত নয়, বরং মানসিক শক্তি অর্জন করা। মানসিকভাবে শক্ত স্বচ্ছভাবে অবস্থান নিলে আপনি নিজের জীবনকে চালাতে বা চালক হয়ে উঠবেন, যেখানে আর কেউ আপনাকে গোপনে চালাতে পারবে না। এই আত্মবিশ্বাস, এই শিক্ষা, এটাই আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা। অধ্যায়টি আমাদের শেখায় না বলতে হবে, নিজের আবেগ বুঝতে হবে ও পরোক্ষ প্রভাবে মুখ থেকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এটি শুধু আত্মরক্ষারই একটি বিষয় নয় বা আত্মরক্ষারই একটি অনুশীলন নয়, বরং এটি একটা জীবনের অনুশীলন যা আপনাকে মানুষের জটিল কঠিন পরিস্থিতি থেকে মুক্ত স্বাধীন করে তুলবে। আপনি চাইলে এই জিনিসগুলো বাস্তবতার সাথে নিজের সাথে ইমপ্লিমেন্ট করে দেখতে পারবেন। বইটি উপসংহার হিসাবে লেখক আমাদের জানাতে চান ড্রাগ সাইকোলজি ও ম্যানিপুলেশনের কৌশল শুধু খারাপ উদ্দেশ্য ব্যবহৃত হয় না, বরং সেগুলোকে জ্ঞান থাকলে আমরা নিজের মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এই বইটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের জীবন ঘটে যাওয়া সুরক্ষা, রক্ষা, প্রভাব, মানসিক চাপ, সচেতন থাকা সম্ভব এবং কিভাবে সেগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়। পাশাপাশি লেখক দেখিয়েছেন যে নিজেকে ম্যানিপুলেটর হাত থেকে বাঁচিয়ে কিভাবে নিজেকে রক্ষা করে সচেতনভাবে কাজগুলো করা যায়। ম্যানিপুলেটররা না, অর্থাৎ নিজেকে ম্যানিপুলেটরদের না বানিয়ে বরং সচেতন হতে হবে, দায়িত্ববান ও নৈতিক মানুষ হয়ে ওঠার সঠিক পথ। বইটা শেষ হয় আত্মরক্ষা, আবেগ নিয়ন্ত্রণ, সুস্থ সম্পর্ক গড়ার উৎসাহমূলক উপদেশ। এই সকল বিষয়গুলো নিয়ে লেখক বইটার পরিসমাপ্তি টানেন। তো এরই মধ্যে আমরা ম্যানিপুলেশন অ্যান্ড ড্রাগ সাইকোলজি ব্র্যান্ডন গোলম্যানের সম্পূর্ণ বইটা মোট 7টি অধ্যায়ে আছে। তো আমরা 7টি অধ্যায়েরই রিভিউ করার চেষ্টা করেছি, 7টি অধ্যায়ের সামারাইজ করার চেষ্টা করলাম। পরবর্তীতে কোনো একটা দিন এই বইয়ের সম্পূর্ণ অডিও ভার্সনটি আমরা শীঘ্রই কালেক্ট করে ফেলেছি, অডিও ভার্সনটি আমরা শীঘ্রই নিয়ে আসব। তো আজকে আমাদের টিম এই বইয়ের একটি সামারাইজ কপি তৈরি করেছে, সেটারই আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আশা করি এই বইয়ের প্রতিটি নলেজ, প্রতিটি জ্ঞান আমাদের বাস্তব জীবনে প্রাদর্শিক হবে এবং সেটা আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো। সহজে আমরা ম্যানিপুলেটর হিপনোসিস থেকে নিজেকে রক্ষা করতে পারবো, সহজ চটকদার কোনো ফাঁদে পড়বো না, সকল বিষয়গুলো নিজে অ্যানালাইসিস করতে পারবো। বইটা প্রথমে শুনলে একটু কমপ্লেক্স হতে পারে। আপনারা যদি বইটা পরবর্তী রিপিটেড কয়েকবার শোনেন, তাহলে বইটা আপনার জীবনে একটি ছন্দ হয়ে আটকে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই কমিউনিটিতে আপনারা যুক্ত হন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখুন। আমরা এমন সুস্থ সংস্কৃতি ও পার্সোনাল ফাইন্যান্স, পার্সোনাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল, ফিলোসফি, ক্রিটিক্যাল থিঙ্কিং এই জাতীয় সকল বইগুলোই আমাদের চ্যানেলের ভিতরে রাখার চেষ্টা করব। পরবর্তী দিন আমরা ফাইন্যান্সিয়াল একটি বই নিয়ে আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সবার জন্য শুভকামনা।